আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় রাজনীতিতে নানামুখী চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনায় যাবার আগে আমি একটু আজকের দিনের প্রধান কিছু বিষয় উল্লেখ করতে চাই। আজকে দ্বিতীয় দিনের মতন ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলো। সেখানে একদিনের বয়কট শেষে জামায়াত ইসলামী আজকে সেই সংলাপে অংশ নিয়েছেন। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেখানে বিএনপির সঙ্গে বেশ কিছু দ্বিমতও আছে রাজনৈতিক দলগুলোর। সে বিষয়ে আলোচনায় যাওয়ার আগে আরেকটি বিষয়ে বলতে চাই যে সিটি কর্পোরেশনের একটি বিষয় আছে, সেখানে আজকেও ইশরাক হোসেনের সমর্থকরা অবস্থান নিয়েছেন এবং সেখানে ইশরাক হোসেন কিছু বক্তব্য দিয়েছেন। আমি প্রথমে আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই সংস্কারের মধ্যে আপনি কী দেখছেন, আসলে যে ঐক্যমত্যে কি আসলে পৌঁছানো সম্ভব হবে সব বিষয়ে? বিশেষ করে সব বিষয়ে যদি ঐক্যমত হয় তাহলে তো দল বাকশাল হওয়ার কথা, তাহলে তো দল আলাদা আলাদা। এখন কমিউনিস্ট পার্টি কি সব দলের সাথে, বিএনপির সাথে এক হবে, জামাতের সাথে এক হবে? প্রশ্নই আসে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে বলেছিল, সর্বপ্রথমে ইউটিউবে সার্চ দিলে পাবেন, যে রাজনৈতিক দলগুলোতে যে ইস্যুতে ঐক্যমত্য হয়, যতটুকু ঐক্যমত্য হয় আমরা সেটুকু নিয়ে নির্বাচনে যাব। যদি ঐক্যমত নাও হয় তবু আমরা নির্বাচনে যাব, ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ দেখুক কোনটাতে কে হাঁ করছে না করছে। ওইটাই ছিল সিদ্ধান্ত। কিন্তু মোটা দাগে কিছু বিষয়ে তো একমত হওয়ার প্রয়োজন আছে, বই কি না, সেটা আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সাবজেক্টে যদি নাও যাই, যে সব রাজনীতির তো নিজস্ব পলিসি আছে। এখন ধরেন তিনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, কমিউনিস্ট পার্টি যা বলতেছে তারা কি ক্ষমতা গেলে তাই করবে? এখন তারা গণতন্ত্রের কথা বলে, তারা তো সমাজতান্ত্রিক সিস্টেমেই সরকার চালাবে, বিপ্লব তারা করবে। তাদের বিপ্লব আর গণতান্ত্রিক বিপ্লব কি এক? হ্যাঁ, এখন অভ্যুত্থান আর বিপ্লব কি একটা? সুতরাং এই যে আপনি বলেন পানি আর তেল এক করা যায় না, সুতরাং রাজনীতিতে এই বিভাজন রেখাটা আপনাকে, আদর্শিক যে ডিফারেন্স, এটাকে আপনাকে মানতে হবে। কিন্তু সেখানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে, বেসিক ক্ষেত্রগুলোতে ঐক্যমত্য দরকার আছে। কিন্তু যেমন ধরেন এটার জন্য অনেক ইস্যু আছে। ধরেন রাজনীতির বাইরে যদি যান, আমাদের দেশে একমাত্র দেশ যেখানে 11 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। এই শিক্ষা ব্যবস্থায় সব মাস্টার ডিগ্রি লেভেল পর্যন্ত ডিগ্রি দেওয়া হয়। তো 12 প্রকারের শিক্ষা ব্যবস্থায় 12 প্রকারের চিন্তার জাতি তৈরি করি আমরা কি করে একমত হব বলেন? তার চিন্তার জগতই তো আলাদা। তো এই জন্য আমি বলছি যে এখন যে ইস্যুগুলো আছে, যেভাবে সরকার চালানোর যে প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলো অন্ততপক্ষে যাতে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠানগুলো তো সংবর থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমি এবার ওখানে মত করি যে সরকার যেহেতু আছে, দেশে যদি সরকার আছে, সব কিছু তো 100% নিরপেক্ষ হতে পারে না। যেমন ধরেন শেখ হাসিনা কওমি মাদ্রাসাকে আলাদা বোর্ড করে দিছে, সেখানে সরকারের প্রতিনিধি নাই, তারা সমানে সার্টিফিকেট দিতেছে। এই সার্টিফিকেট নিয়ে কী হবে বলেন? 60,000 প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসা আছে। বাংলাদেশের দরকার কয়জন? এরা বাংলাদেশে বিশ্বে এক্সপোর্ট করতে পারবেন বিজ্ঞানের যুগে? এই জন্যই বলছি যে সব কিছুতে পরিকল্পনা থাকতে হবে। যেমন সোশ্যালিস্ট কান্ট্রিতে কিন্তু যতই বলেন একটা পরিকল্পনা থাকে যে আমার কোন সেক্টরে কত লোক দরকার, হ্যাঁ, আমার কোন শিক্ষা। এখন ধরেন এই দেশে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমি নিজেও লিখেছি যে এই শিক্ষা ব্যবস্থা আগামী 10 বছর পরে অবসোলেট হয়ে যাবে পৃথিবীতে। আমাদের প্রবাসী 1.5 কোটি আছে, এই 1.5 কোটি লোক কেউ নিবে না যদি এই শিক্ষা ব্যবস্থা বলবৎ থাকে। তো সুতরাং আপনি যুগের উপযোগী শিক্ষা ব্যবস্থাকে করতে হবে। এতগুলো সংস্কার কমিশন করলেন, আপনার শিক্ষা ব্যবস্থার সংস্কার নেই, আপনি সার্টিফিকেট দিচ্ছেন। এবং সরকার প্রধান, আপনি তিনি যাই করুন না কেন, উনি তো সরকার প্রধান, একবারও কোনো বলে নাই, একবারও, উনি শিক্ষক, একবারও বলেন নাই যে তোমরা লেখাপড়াও করো, রাষ্ট্রও চালাও। তা করেন, উদ্যোক্তা হোক, ব্যবসায়ী, সব ব্যবসায়ী। উনি তো একাই তো সব ব্যবসা নিয়ে যাচ্ছে। ছাত্র ব্যবসা করবে কোথায়? অন্য ব্যবসা করবে কোথায় বলেন? উনি এখন তো ফিরিস্তি আমার কাছে আছে, সব দুনিয়ার ব্যবসা উনি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, স্টারলিং পর্যন্ত বাইরে দেয় নাই, বেনিফিট কি? আরে স্টারলিংকের যে খরচ, যেটা এটা চালাবে, ওরা তো টাকা নিয়ে ভেঙে গেছে, বিদেশে চলে গেছে। বিদেশে স্টারলিং তো আপনি আমি চালাতে পারবো না, যে পয়সা, তারপরেও ওটাও ছাড়ে নাই।
ওরাও গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার বানাইছে। রাষ্ট্রের কী লাভ বলেন? এই জন্য আমি বলছি যে এই যে ঐক্যবদ্ধ কমিশন, এখন ধরেন যে লন্ডনে যে বৈঠক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান, এখানে কিন্তু সমাধান হতে পারত। আমার কাছে বিবেচনা, আমি ডিটেল আলোচনা না গেলেও বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস বাঘের পিঠে উঠছে, উনি নামতে পারছে না। তারেক রহমানকে মই বানায় নেমে ফেলতে পারতো, খালি ডেটটা ওখান থেকে যদি মোটামুটি স্পেসিফিক মে যদি এগুলো না দিত, তাহলে কিন্তু মই করে নেমে যেতে পারতো। দায়মুক্তির একটি কথা আমরা শুনছিলাম যে দায়মুক্তির বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছিল যে সালাউদ্দিন আহমেদকে, দায়মুক্তির কোনো বিষয় হয়েছে কিনা লন্ডন বৈঠকে। তিনি অবশ্য বলেছেন যে এই ধরনের কোনো আলোচনা হয়নি। ব্যাপারটা হলো যে উনি তো ওখানে তো দ্বিপাক্ষিক দুইজনের আলোচনা হয়েছে, এক্সক্লুসিভ, কেউই জানে না। সালাউদ্দিন সাহেব কি করে জানলো যে দায়মুক্তির আলোচনা হয় নাই? আলোচনাটা তো ওয়ান টু ওয়ান, এখানে তো কেউ জানার কথা না। যে ব্রিফিংটা পরে দিল, হ্যাঁ, ওখানে আমির খসরু মাহমুদ ছিলেন আর জাতীয় নিরাপত্তা দুইজন ব্রিফিং দিল। ওনারাই কি জানে? তাই তো জানি না কি আলোচনা হয়েছে। 1 ঘন্টা 20 মিনিট আলোচনা হয়েছে, দুজন কি আলোচনা করলো তা তো জানি না। এক একজনের এক এক স্পেকুলেশন অনেকের, অনেক ধরনের আলোচনা হচ্ছে। আবার এই যে নির্বাচন নিয়ে মানুষ যে ধরেন এরকম আছে যে ধরেন তীব্র তাপদাহ, তারপরে যদি একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়, আপনার শান্তি না? তো এরকম এই বৈঠকের আগে রাজনীতিতে তীব্র তাপদাহ শুরু হয়েছিল। ওই 2 বৈঠকের পরে যে এই যে নির্বাচন হইতে পারে, এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে একটু শান্ত হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আজিজ ভাই, পরেও আপনার কাছে আসবো। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। আপনি রাজনীতির মানুষ, রাজনীতির সঙ্গে জড়িত। আপনি কিভাবে দেখেন আসলে রাজনৈতিক দলগুলোর নানামুখী চ্যালেঞ্জের ভিতরে জড়িয়ে গেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে, সাথের আলোচকের শুভেচ্ছা। বাংলাদেশের মানুষ আসলে রাজনীতি পছন্দ করে এবং রাজনৈতিক আলোচনাও পছন্দ করে। আপনি দেখবেন এখনও গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে চায়ের দোকানে যে আলোচনাগুলো হয়, রাজনীতি নিয়ে আলোচনা হয়। এবং রাজনীতির গতি প্রকৃতি আমরা এখানে বসে যেভাবে বিশ্লেষণ করি, ওই প্রান্তিক মানুষগুলো তাদের বিশ্লেষণটাও কিন্তু অনেক শহরের শিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তারা যেভাবে ভাবে, তারাও কিন্তু অনেক সময় সেই ভাবনাগুলো মিলে যায়। আবার কখনো কখনো তাদের ভাবনাগুলো এই যে আমরা আলোচনা করছি তার থেকে অনেক সময় অ্যাডভান্স হয়। বাংলাদেশ একটা সংকটের ভেতর থেকে যাচ্ছে। আমাদের সম্ভাবনাটা আছে, আবার চ্যালেঞ্জগুলো আছে। আজ থেকে ঠিক 1 বছর আগে যে প্রত্যাশাগুলোকে সামনে নিয়ে আমাদের একটা বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে যে যাত্রাটা শুরু করেছিলাম, সেই যাত্রাটা আমরা একসাথে হাতে হাত ধরে চলতে পারিনি। আজ থেকে 15 দিন আগে যারা বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার কার্যক্রমকে সাপোর্ট না করা এটা ধর্মের অবমাননা, আপনার মনে আছে? জামাতের একজন নেতা বলেছিলেন। সেই ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সরকার যে বৈঠক করছে, গতকালকে তারা সেই বৈঠকে অংশগ্রহণ করেনি। অর্থাৎ 15 দিন আগে যারা এই রাজনীতির সাথে ধর্মটা মেলালেন, গতকালকে তারাই এই বৈঠকে অংশগ্রহণ না করে প্রমাণ করলেন যে কখনো কখনো অনেক বিষয়ের সাথে ঐক্যমত হওয়া যায় না। বলছেন প্রতীকী প্রতিবাদ। আমি যেটা মনে করি, আজিজ ভাই যথার্থই বলেছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের কতগুলো অর্থনৈতিক পলিসি থাকে, সামাজিক নীতি থাকে, নারী সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত। সুতরাং প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হবে এটা আমি বিশ্বাস করি না। আপনার মানে রণনীতি, রণকৌশল অন্যান্য জায়গাগুলোতে থাকে। সুতরাং কোথাও কোথাও আবার একমত হতে হবে, এটাই যথার্থ। যেমন আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টকে ইফেক্টিভ করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা ছিল, সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল 70 অনুচ্ছেদ। এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং একটা সমাধানের জায়গায় এসেছে, নমনীয় ভাব। কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কেউ তার যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো সব কিছুই এই সভার ভেতর থেকে সে পারচু করতে চাইছে। আমি যেটা দেখতে পাচ্ছি, এনসিপির কথা বলছি, এনসিপিকে আমি এখন পর্যন্ত রাজনৈতিক দল মনে করি না। কারণ হচ্ছে তারা সেই যে সরকারের যে নিয়ম কানুন মেনে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হতে হয়, সেই জায়গায় এখন পর্যন্ত তারা আসেনি। তারপরেও সভাগুলোতে তারা অংশগ্রহণ করছে, তারা কখনো কখনো দ্বিমত করছে, কারো কারো সম্পর্কে প্রশ্ন তুলছে, তারপরেও তারা তাদের কথাগুলো বলছে। তো দেখা যাচ্ছে যে
এনসিপির প্রায় সমস্ত এজেন্ডাগুলো এই ঐক্যমত্যর সভাগুলোর ভেতর থেকে ভেতর থেকে বের করে নিয়ে আসতে চায়। আমি যেটা মনে করি যে সমস্ত ইস্যুগুলোতে মোটা দাগে এক জায়গায় হওয়া যায় সেই জায়গায় আপনি হন। সামনে নির্বাচন আছে, আপনি পাবলিকের কাছে ইশতেহার দেন যে আমি যদি ক্ষমতায় যাই, আমরা যে টিম লিডার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রধানমন্ত্রী করব, এই যে সরকারটা, যে সরকারের পক্ষে সরকারকে 5 বছর চাই বলে সোশ্যাল মিডিয়ায় তারা যে প্রচারণা চালাচ্ছে, এই কাজগুলো আমরা করব। তো আপনি যান পাবলিকের কাছে যে আমি এই কাজগুলো করব। এখন যারা ক্যাবিনেটে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা সবাইকে রেখে দিব, একজনকেও যেতে দিব না, প্রধান উপদেষ্টাকে আমরা রেখে দিব, যেতে দিব না। আপনি পাবলিকের কাছে যান, পাবলিক যদি আপনাকে ভোট দেয় আপনি ভোটটা নেন, আপনি মেজরিটি নিয়ে কাজগুলো করেন। চ্যালেঞ্জের জায়গাটা যেটা বলেছেন, একটা বড় চ্যালেঞ্জের জায়গায় সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো বাস্তবায়ন করা। আমাদের এখানে সংস্কার নিয়ে যত আলোচনা হচ্ছে এটা আমার কাছে এখন তিতা লাগে এবং মানুষও বিরক্ত। কারণ সংস্কার বলতে আমরা এটাকে শহরের উচ্চবিত্ত কিছু মানুষের এজেন্ডায় পরিণত করেছি, যে আলোচনার মধ্যে প্রান্তিক মানুষের কোনো এজেন্ডা নেই, যে এজেন্ডার মধ্যে আলোচনার মধ্যে শহরের যে গরিব মানুষ তাদের ভাবনাগুলো এর মধ্যে নেই। শুরুতে আপনি এটিকে বিভক্ত করে ফেলেছেন। যে গণঅভ্যুত্থানে রিকশাওয়ালার থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে কোনোদিন রাজনীতির মিছিলে যায়নি, যে নারীটা বছরে 2 বছরে একবার ঘর থেকে বের হন না, তিনি ওই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। আপনি শুরুতেই বললেন যে এটার মাস্টার মাইন্ড ছিল কয়েকজন ছাত্র, একদল ছাত্র, এবং তারাই আমাদেরকে এখানে এনেছে। এর ভেতর থেকে আপনি বিভাজনটা শুরু করে দিলেন। তো এখন যে জায়গাটায় যাচ্ছে সরকার, যে সংস্কারের কথা বলছে, আমাদের এজেন্ডা হলো 3টা। একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। এবং 3টা কাজ আপনার একই সঙ্গে চলতে হবে, একইভাবে চালাতে হবে। আমি গোসল করব বলে ভাত খাবো না, ভাত খেয়েছি বলে আমি ঘুমাতে পারবো না, তা না। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে সরকার সম্ভবত কোনো কাজটা আর্টিফিশিয়ালি কতগুলো আলোচনার সামনে নিয়ে আসছে, কিন্তু যথার্থ কাজটা করছে না। আমি উদাহরণও দিতে পারি। এই যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, স্থানীয় সরকার সংস্কার বিষয়ক যে কমিটিটা করা হয়েছে তার প্রধান ডক্টর তোফায়েল আহমদ, তিনি 3-4 দিন আগে বলেছেন সংস্কারের যে প্রস্তাব দিয়েছিলাম তার অগ্রগতি নিয়ে আমি যথেষ্টই হতাশ, কারণ তারা যেভাবে ভেবেছিলেন সেভাবে এগোচ্ছে না। এর আগে অর্থনৈতিক যে টাস্ক ফোর্সটা করা হয়েছিল ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে, তারাও কিন্তু একই কথা বলেছে, আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম। তো এই দুটো জায়গায় সংস্কার এখন সবার মুখে, কিন্তু অগ্রগতি কতটুকু এখন মানুষ জানতে চাইছে। নির্বাচনের প্রস্তুতি যদি কিন্তু সুতরাং, এবং নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাগুলো আমি যেটা দেখতে পাচ্ছি, এই ধোঁয়াশাটা সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে। জি, সরকারের পক্ষ থেকেই করা হচ্ছে। সরকার এমন কতগুলো বিষয় সামনে নিয়ে আসছে, সকালে এক ধরনের কথা বলছে, বিকালে আর এক ধরনের কথা বলছে, দেশে বসে এক ধরনের কথা বলছে, বাইরে গিয়ে আর এক ধরনের কথা বলছে, এবং এর কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ ক্রমশই দানা বাঁধছে যে সরকার যাই বলুক না কেন সম্ভবত নির্বাচন সে করতে চাইছে না। জি, আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই যে সরকারের বিষয় নিয়ে কথা বলছিলেন এবং নিরপেক্ষতা নিয়েও আপনারা দুজনেই কথা বলছিলেন। দুটি দল এরই মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, জামায়াত ইসলামী এবং এনসিপি। তো আপনি কি মনে করেন সরকার আসলে নিরপেক্ষতা হারিয়েছে বা সরকার কাউকে ফেভার করছে, এরকম কি মনে হয় আপনার কাছে? এখন ওনাদের পছন্দ হয় নাই বৈঠক লন্ডনের, এই জন্য নিরপেক্ষতা হারিয়েছে। নিরপেক্ষতা হারিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আগেই। কারণ জাপান থেকে বলেছে না, একটি দল শুধু ডিসেম্বরে ভোট চায়। আবার বলেছিল একটি দল প্রতিটা দলের সাথে উপদেশ নিয়ে এবং বিদেশি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার যদি পরিচালনা অসম্ভব করে তোলে তাহলে নূতন করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ওনাকে তো সরকার আওয়ামী লীগ ছাড়া সবাই তো ওনার পক্ষে ছিল, উনিই তো বিরোধী দল তৈরি করে ফেলছে। বিএনপিকে তো বিরোধী দল উনিই বানিয়ে ফেলছে। এখন বিএনপি যখন বিরোধী দল হয়েছে, বিএনপির সাথে যারা আছে সব বিরোধী দল হয়ে গেছে। সরকারি দলে যে কয়েকজন অসন্তুষ্ট হয়েছে ওই কয়েকজন হয়েছে। এখন তো ওনারা অসন্তুষ্ট, কারণ ওনার তো নির্বাচন হলে ডাবল লাভ। এক, ওনারা ভাবছে যে তারা অর্গানাইজ হতে পারবে, এটা সম্পূর্ণ দুরাশা। আস্তে আস্তে এটা ছোট হয়ে যাচ্ছে। জামাত ইসলামের নেতৃত্বে আছে,
জামাত ইসলাম প্রথম দিকে যখন রাজনীতি বহুদিন পরে রাজনীতি করার সুযোগ পেয়েছিল, এখন কিন্তু তাদের অবস্থা স্মৃতি হয়ে গেছে, এখন আর আগের অবস্থা না। আর এনসিপি তো ছোট হইতে হইতে যদি আরও দেরি করে এটা ছোট হইতে হইতে নাই হয়ে যাবে। কারণ এনসিপির সব ছেলে মিনিস্ট্রিতে, কমিশনে, সব জায়গায় বসে দিয়েছে, সব জায়গায় লুটতরাজের খবর, অল্প সংখ্যক, সবই বেশিরভাগ লুটতরাজে। এখন তো সেক্স স্ক্যান্ডেলও বাড়াই যাচ্ছে। সুতরাং এই জাতিটাকে ধ্বংস, 8 থেকে 10টা জেনারেশন নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই ঐক্যটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ভাঙিয়ে দিছে। এখন জাতি ঐক্য নেই। এখন ঐক্যমত কমিশনে গেলে ঐক্যমত কমিশন ঐক্য হবে কেমন? উনিই তো আগে ভেঙে দিছে। যে বিএনপিকে বলছে যে তারা ষড়যন্ত্র করতেছে, ভারতের সাথে বলতে চাইছে, আর আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে তারা যদি রাষ্ট্র চালানো অসম্ভব করে তোলে, হ্যাঁ, তার সাথে বসে কেমনে? তার তো শত্রু ঘোষণা করিয়ে দিল, বসে কেমন করে? আবার আপনি দেখেন জনশ্রুতি আছে জামাত পুরো অ্যাডমিনিস্ট্রেশন দখলে, এনসিপি যা চায় তাই হয়, হ্যাঁ। অথচ এই এনসিপি কি একবারও লেখাপড়ার কথা বলে না, যে তোমরা ছাত্র লেখাপড়াও করো, দেশও চালাও, করতেছে না। এদেরকে আপনি বলেন অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে, দুদকও অনুসন্ধান করতেছে, একটার অগ্রগতি আছে? শোনেন না, একটারও শোনেন না। একটা বরঞ্চ যদি রেজাল্ট দেয় দেখবেন ক্লিন সার্টিফিকেট দিয়ে দিবে, এতে আরও এদের ধ্বংস করবে। তারপরে এদের নির্বাচনে ঢুকাবে, একটারও জামানত থাকবে না। লেখা রাখেন আমার কাছে, আমি নির্বাচনের সময় আওয়ামী লীগ 3টে বড় বড় দল করছিল না, বড় বড় দল করছিল, বড় বড় নেতা দিয়ে 300 সিটে নমিনেশন দিছে, একজনেরও জামানত থাকে নেই, এদেরও জামানত থাকবে না। এমনকি যদি বিএনপির সাথে ঐক্য করে, জামাতের সাথেও ঐক্য করে, তাদের লোক ওদের ভোট দিবে না। এমনভাবে ধরেন 52 সাল থেকে এই 24 সাল পর্যন্ত ছাত্ররা প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিছে, কিন্তু এত কোনো ছাত্র সরকারে অংশ নেয় নাই, আবার সরকারে অংশ নিয়ে এত বিতর্কিতও হয়নি, নেয় নাই, এবং তারা কেউ নিজেরা রাজনীতি করতে চায় না। এখন আমাদের দেশের কালচারের চিন্তা করতে হবে। রাতারাতি তরুণরা সব করতে পারবে তা তো পারবে না। ধরেন তরুণ, আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, 40 জন ভোটার, আমি তো জানি আমার আরও যদি 2 বছর দেরি করে আরও তরুণ ভোটার হবে, আমার কথার বাইরে তো একজনও যাবে না। এই সংস্কৃতিটা কেন এখনো মানে না যে একটা পরিবারের এখনো ফ্যামিলির যে মুরব্বী, যে সিনিয়র, তার কথা শোনে এখনো? এখন দেখেন না, বললো না সব তরুণ একদিকে চলে গেছে এনসিপির অধীনে। বিএনপি তরুণদের সমাবেশ করছে না প্রত্যেকটা ডিভিশনে, এই পল্টনে করছে না? তারা তো, এটা তো মেসেজ ক্লিয়ার যে তরুণ এখনো বিএনপির সাথে বেশি, অন্য দলের সাথে এখনো বেশি। নতুনভাবে সদস্য সংগ্রহ চলছে, আবার চলছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ইনেপ্ট, সে এনজিও ভালো করতে পারে, ব্যবসা ভালো করতে পারে, কিন্তু সরকার চালানো একদম লেজাকবারি করে ফেলছে, দেশটারে ফোকলা করে ফেলছে। আপনি দেখেন, আপনি বলছেন চ্যালেঞ্জ একমুখী না, চ্যালেঞ্জ বহুমুখী, বহুমাত্রিক। এক, রাজনৈতিক অনৈক্য তৈরি করে ফেলছে তিনি, ঐক্যমতের নামে সব দলকে এক রাজনীতি করাতে চায়, এটা একটা অসম্ভব টাস্ক। তিনি যদি বলতেন যেসব ইস্যু নিয়ে প্রথম বলছিল, যেসবগুলোতে সংস্কারে এক হয় সেটা নিয়ে যাব, চলমান থাকবে, চলো নির্বাচন। ধরেন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমার যে মনোজগতের পরিবর্তন, এটা কি একটা নির্বাচন দিয়ে সংশোধন করতে পারবেন না। অন্তত পক্ষে মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, গণতান্ত্রিক চর্চা, এটা যদি অন্তত 4-5টা নির্বাচন হয়, তাহলে হয়তো আমার মনোজগতের পরিবর্তন আসবে। এর বাইরে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে 3.3 জিডিপি গ্রোথ হবে। বাংলাদেশে নজির আছে? বলেন, 26 সালে দুর্ভিক্ষ হবে, জেনে রাখেন। আমি অর্থনীতিবিদ না, আমি বলে দিচ্ছি দুর্ভিক্ষ হবে, 3.3 নামলেই দুর্ভিক্ষ হবে। IMF এর সব শর্ত মেনে লোন ফ্রি করছেন, আওয়ামী লীগের সময় করছে না? সব শর্ত কি আপনি, এই যে কালকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের বাংলাদেশ ব্যাংকের ইয়াকে কি অর্থ উপদেষ্টা বলতে শুনলাম যে এখনই এনার্জির দাম বাড়াচ্ছি না, তার মানে বাড়াবে। এনার্জি হলো লাইফ লাইন, জীবন এবং জীবিকার লাইফ লাইন। যেই এনার্জির দাম বাড়ায় দিবেন সব কিছুর দাম বেড়ে যাবে। আপনি দেখেন উন্নয়নশীল দেশে পদার্পণ, এটা এই সরকার, আপনার অর্থনীতি কোনো কিছু ঠিক করতে পারেন না, এটা অনুমোদন করছে, উন্নয়নশীল দেশে চলে গেছে। আমাদের গার্মেন্টস হচ্ছে 80% এক্সপোর্ট হলো,
টোটাল এক্সপোর্টের 80% গার্মেন্টস। জিএসপি সুবিধা বাদ হয়ে যাবে। যত লোন নেবেন অন্তত পক্ষে 1.5 থেকে 2% ইন্টারেস্ট বেশি হবে। তো তাহলে এটা করতে দিবেন? জিএসপি সুবিধা গার্মেন্টস তো পুরো হয়ে যাবে, কম্পিটিশনে চলে যাবে, টিকতে পারেন না। আসেন, তারপরে ধর মূল্যস্ফীতি 2 ডিজিটের নিচে নামছে না। আপনি দেখেন প্রবাসী আয়, আশ্চর্য ব্যাপার। আমরা কেন না সবসময় প্রবাসী আয় আসতেছে, করতে পাইলো। ফরমালি মাত্র 5% প্রবাসী আয় ফরমাল চ্যানেলে আসে। এখনো তো হুন্ডি চলতেছে, পুরা হুন্ডি চলতেছে। তো আবার তো রিজার্ভ ওই 20-র ভিতরে ঘুরতেছে, বাড়েও না কমেও না, ঘুরতেছে। কোনো এক্সপোর্ট নাই, আপনি দেখেন কোনো ইনভেস্টমেন্ট নাই। ডিফল্ট লোন, আশ্চর্য ব্যাপার, 40%, বাজেটের 60% ডিফল্ট লোন 40%, 60% বাজেট যেটা দিছে এটা 60%। তারপরে এনবিআর আপনি দেখেন, এনবিআর ভাগ করতে গিয়ে রাত্রে একটা প্রজ্ঞাপন দিয়ে এটারে এনবিআর টাকা ট্যাক্স তোলা বন্ধ হয়ে গেছে। রাষ্ট্র চলবে কি করে বলেন আপনি? আপনার বিনিয়োগ নাই, ব্যবসা নাই, রাষ্ট্র পরিচালনার সব ব্যবস্থাপনা ভাঙচুর, কোনো নিয়ন্ত্রণ নাই সরকারের, স্বাধীনভাবে চলতেছে। আপনি দেখেন প্রশাসন, তারপরে যে টাস্ক ফোর্সের কথা বললো, আপনি এটা তো সংস্কার না। টাস্ক ফোর্সে আপনি প্রজ্ঞাপন দিয়ে বাস্তবায়ন করলেন না কেন? এগুলো ঝুলাই রাখছেন কেন? শিক্ষা কমিশন আপনি দেখেন, যেমন নারী কমিশন একটা করছিল, এটার প্রয়োজন ছিল এক্ষুনি। এখন তো স্বাস্থ্য কমিশন নিয়েও কিন্তু আমরা স্বাস্থ্য কমিশন নাই। এই জন্য আমি বলছি যে এই দেশটা, আমি যে উদাহরণগুলো দিলাম, এছাড়া তার ব্যক্তিগত সমস্যা অনেক আছে, সেগুলো আমি গেলাম না। আমি এই জন্য বলছি 2026 সালে আপনি শিওর থাকতে পারেন দেশের অর্থনীতি এমন হবে, নির্বাচন হয়ে সম্ভবত বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিও রাষ্ট্র চালাতে পারবে না। দেশের অবস্থা এবং প্রশাসনিক অবস্থা সবকিছু এমন ভাঙচুর করে ফেলছে, এই দেশ চালানো কঠিন। আমি এই পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই বেশ কিছু কথা বলছিলেন, এর মধ্যে এনসিপি নিয়ে কিছু কথা বলছিলেন, এনসিপির সেক্স স্ক্যান্ডাল নিয়ে কথা বলছিলেন। আপনি আসলে কিভাবে দেখেন, একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে এনসিপির চ্যালেঞ্জগুলো কিভাবে দেখেন? আসলে এই জায়গা থেকে তাদের ঘুরে দাঁড়ানোর উপায়টা কি? প্রথমত, তারা আমাদের কাছে হিরো। এই সংগঠনটার ভেতরে যারা নেতৃত্বে আছে তাদের কেউ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যে লড়াইটা করেছে, সেই লড়াইয়ের বিজয়টা এসেছিল তাদের হাত ধরে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে তারা যে এতটা ঘৃণা কুড়াবে দেশের মানুষের কাছ থেকে, এটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। তারা এমন কোনো অপরাধ নেই যে অপরাধের সাথে জড়িয়ে পড়েনি। কোনো অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের নেতৃত্ব এত দ্রুত এতটা স্খলনের মধ্যে জড়িয়ে যায়, সম্ভবত এনসিপি ইতিহাসের একটা ওই জায়গাটায় থাকবে যে এত স্বল্প সময়ের মধ্যে নিজেদের পেছনের সব কিছুকে ভুলে গিয়ে শুধুমাত্র বিত্তশালী হওয়ার জন্য তাদের যে ধরনের প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে একটা রাজনৈতিক ধারা সৃষ্টির যে সম্ভাবনা, সেই সম্ভাবনা তারা নিজেরাই নষ্ট করে ফেলল। বাংলাদেশের এই যে বিভাজিত রাজনীতি, পাল্টাপাল্টি রাজনীতি, আওয়ামী লীগ বিএনপির রাজনীতি, বড় দুই দলের ভাগাভাগির রাজনীতির বিপরীতে এখানে একটা তারুণ্য নির্ভর রাজনীতির ধারা এস্টাবলিশ হোক, এটা মোটামুটি সবাই চেয়েছে। অনেকেই চেষ্টা করেছে, পারেনি। আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে এখানে অনেক লড়াই হয়েছে, কিন্তু সফলতা আনতে পারেনি। সফলতা এসেছিল এদের হাত ধরে। সুতরাং অল্প সময়ের মধ্যে এই নেতৃত্ব জাতির কাছে পরিচিত হয়েছে, তাদের ডেডিকেশনটা প্রমাণিত হয়েছে বলেই মানুষ তাদের পক্ষে নেমেছিল। কিন্তু তারা মানুষের সেই আশাটা অল্প সময়ের মধ্যে নিজেরাই কুঠারাঘাত করেছে। তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই, প্রতিনিয়ত সেই অভিযোগগুলো উঠছে না। এবং আমরা অনেক আগেই বলেছি যে তারা কি ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে? এখন আমরা বলতে পারি তারা ইতিমধ্যেই ছাত্রলীগ হয়ে গেছে, এবং কোনো কোনো জায়গায় ছাত্রলীগকে তারা কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে পেছনে ফেলে দিয়েছে। আপনি প্রত্যেকটা দিন দেখবেন একের পর এক আর্থিক কেলেঙ্কারি, অনিয়ম। আমি এটা কোথাও দেখিনি যে একজন ছাত্রনেতা, আমরাও রাজনীতি করেছি, 300 টাকা নিয়ে গাবতলী গিয়েছি, রাজশাহীর বানেশ্বরে সম্মেলনে যাব, গাবতলী গিয়ে সুপারভাইজারকে বলতাম 300 টাকা আছে, আপনার গাড়ি ভাড়া তো 250 টাকা,
আমি 300 টাকা দিলে খাবো কি? 300 টাকা দিলে আমি খাবো কি? আমার কাছ থেকে 250 টাকা নেন, আপনার 300 টাকার ভাড়া 50 টাকা কম নেন, আমি কোথাও খাবো। আচ্ছা, এখন যে ছাত্র নেতারা হয়তো তার একটা গাড়ি দরকার, কিন্তু সেটিকে 2.5 কোটি টাকার দামের গাড়ি দরকার, এবং এই 2.5 কোটি টাকার দামের গাড়িটা তিনি কোথা থেকে পাচ্ছেন? গাড়ি তো তাদেরকে দেওয়া হচ্ছে ব্যবহার করতে, গাড়ি তাদেরকে ব্যবহার করতে এসে দিয়ে যাচ্ছে। ছাত্রলীগের সম্মেলনের সময় শুনতাম, আওয়ামী লীগ যখন পাওয়ারে, রাতের বেলায় চট্টগ্রামের ব্যবসায়ীরা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারির জন্য 2টো গাড়ি পাঠিয়ে দিতেন। আর এখন এনসিপির নেতা হান্নান মাসুদ, যার বাবা 10,000 টাকা বেতনে চাকরি করতেন এবং সারা জীবন দারিদ্র্যের কষাঘাতের ভেতর থেকে যিনি বড় হয়েছেন, তার চেহারাও যেমন জৌলুস ফিরেছে, তার সাতখোলা গাড়ি নিয়ে ঘুরছে। আচ্ছা, সাতখোলা গাড়িতে যে কেউ ঘুরতেই পারেন, কিন্তু আপনার সেটি তো বৈধভাবে আয় হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি একজন ছাত্রনেতা, আপনার নিরাপত্তা অনেকগুলো বিষয় আছে, হয়তো আপনি একটা গাড়ি দরকার, কিন্তু সেই গাড়িটা 2.5-3 কোটি টাকা হতে হবে কেন? ছাত্রলীগের নেতাকে যেমনিভাবে চট্টগ্রামের ব্যবসায়ীরা গাড়ি দিয়ে যেত, হান্নান মাসুদকে তেমনিভাবে জামাতের নেতারা ব্যবসায়ীরা গাড়ি দিয়ে যাচ্ছে। এই গাড়িটাকে দিচ্ছে বিনা কারণে, খুশি হয়ে কেবল। এর ভেতরে গিভ অ্যান্ড টেক নাই। একজন ছাত্রনেতা, তিনি কেন তাকে ওই হাতিয়ার থেকে গিয়ে মোংলা পোর্টের শ্রমিকদের উপদেষ্টা হতে হবে? আমার বাড়ি মোংলা পোর্ট থেকে খুবই কাছে, পাশের উপজেলা। আমি তো জানি যে ওই মোংলা পোর্টে কি মধু আছে। সেখানকার একটা শ্রমিক সংঘের নির্বাচনে, বন্দর শ্রমিক সংঘ নামে পরিচিত, নির্বাচনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়। কারণ হচ্ছে এর পেছনে এই যে বিনিয়োগের পরে যারা বিজয়ী হন, তাদের ফিডব্যাকটা কয়েক গুণ বেশি আসে। আমি কি ধরে নেব যে মাসুদ অথবা এই যে নেতারা গেছেন মোংলা পোর্টে, তুমি ছাত্র নেতা, তোমাকে কেন শ্রমিকদের নেতা হতে হচ্ছে? শ্রমিকদের ভালোবেসে? আমি কখনো মনে করি না শ্রমিকদের ভালোবেসে তুমি সেখানে গিয়েছো, অথবা শ্রমিকরা তাকে ডেকে নিয়ে গেছে সেখানে। এর পেছনে বৈষয়িক স্বার্থ আছে। এই কাজগুলো করতে গিয়ে সম্ভাবনাময় একটা তরুণদের প্ল্যাটফর্মকে যে জায়গাটায় নিয়ে যাওয়া হলো, আপনি হাসান ভাই, আপনাকে বলি, আগামী 30 বছর 40 বছরেও তরুণরা যদি নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে চায়, এই যে কষ্টের যে উদাহরণটা তৈরি হলো, এই যে ক্ষতটা তৈরি হলো মানুষের মনে, মানুষ যে আশাভঙ্গ হলো, এই জায়গা থেকে তাদের প্রতি আস্থার জায়গাটা আপনি ফেরাতে পারবেন না। এবং এই জায়গাটায় নিয়ে আসার ক্ষেত্রে আমি 99% দায়ী করবো এই সরকারকে। আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকে, যদি তিনি কি এই খবরগুলো জানেন না? একজন আমাদের স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে প্রতিদিন 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকার অভিযোগ আসছে। আমাকে একটু বিরতিতে যেতে হবে, আমি এই প্রসঙ্গে আসবো আবার শরীফ ভাই আপনার কাছে। বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমাদের আজকের বিষয়ে রাজনীতিতে নানামুখী চ্যালেঞ্জ। শরীফ ভাই বেশ কিছু বিষয়ে কথা বলছিলেন, আমি আজিজ ভাইয়ের কাছে এবার আসতে চাই। নগর ভবনের বিষয় নিয়ে আমি আসতে চাই। একটি আজকে ইশরাক হোসেন কথা বলেছেন, সেখানে গতকালও বলেছেন, আজকে বলেছেন, আমি সেটি একটু তুলে ধরতে চাই। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেছেন, এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি। বুধবার নগর ভবনে উপস্থিত হয়ে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকার দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আপনি এই বক্তব্যকে কিভাবে দেখছেন? আসলে তিনি একজন উপদেষ্টাকে বলেছেন, এবং এখন যে পরিস্থিতি, এটা অনাকাঙ্ক্ষিত। আমি বলবো এটা সমাধানযোগ্য ছিল, এটা সৃষ্ট সমস্যা। এখানেও আমি বলবো যে প্রধান উপদেষ্টা প্রথম যখন সুপ্রিম কোর্টের রায়টা দিল, তারপরে ইলেকশন কমিশন ট্রাইব্যুনাল ওথ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করলো, তখন যদি এই সরকার বা আসিফ ভুঁইয়া তো তারই লোক, আসিফ ভুঁইয়ার সাথে কইতো যে তুমি সে ক্ষমতা, অর্থাৎ তাকে ওথ করাতে চায় না, তাহলে তখনই আলোচনা করে সমাধান করা হতো। কারণ তার হাতে তখন 1.5 মাস সময় ছিল। 1.5 মাস আগে সে ওথ নেওয়ার ক্ষমতা রাখে, কারণ সুপ্রিম কোর্ট রায় দিছে। অথবা এই কোর্ট তো আমরা মামুরা, কোর্ট থেকেই ইয়ে করে রায় দিয়ে বাতিল করে দিত।
তাহলেও তো সমস্যার সমাধান হতো। হয়তো ওটা নিয়ে বিতর্কিত থাকতো, সেটা ভিন্ন কথা, কিন্তু এই সমস্যাটা তো তৈরি সম্পূর্ণ সরকারের উদাসীনতা। এবং আমার কাছে মনে হয় এই সজীব ভুঁইয়া এত ক্ষমতাশালী যে তার ইচ্ছার বাইরে যেতে পারে না এই সরকার, তাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। আপনি ওত নেবেন না কেন? সুপ্রিম কোর্টের রায়, আপনি চিটাগাঙে পারলেন, এটা পারেন না কেন? আচ্ছা, তার সাথে আলোচনা করতেন, আলোচনা করে যে আছে 1.5 মাস, ঠিক আছে, আপনি 1.5 মাসের জন্য বসেন, এরপরে নির্বাচন দেব, নির্বাচন দিলেও এরশাদ হোসেন জিতত, সমস্যা ছিল না। আমার ধারণা তা না হলেও ডক্টর ইউনূস তো তারেক রহমান সাহেবকে বলতো, এরশাদ হোসেন বলছে তো, লন্ডনে যার সাথে কথা বলছেন তার সাথে কথা বলেন, তাকে একটা টেলিফোন করে বলে। এটা তো বড় ধরনের প্রবলেম। সিটিতে দক্ষিণ সিটি কর্পোরেশন, এটা অনেকটা বলবো, ইশরাক হোসেন তো আনঅফিসিয়ালি মেয়র ঘোষণা করে ফেলছে। এই ক্রাইসিসটা তো অনাকাঙ্ক্ষিত, আমি বলবো এটা তো এই জায়গায় নেওয়া উচিত হয় নাই। তিনি একটা তারেক রহমানকে টেলিফোন করতে পারেন না যে ঠিক আছে আমরা ওত নিতেছি, স্পেশাল একটা প্রজ্ঞাপন দিয়ে টিয়া তাকে সময় মতো দিয়ে তারা ওত নিয়ে মেয়র ঘোষণা করে ইলেকশনে চলে যেত, সমাধান শেষ। তারপর সজীব ভুঁইয়া এই সিটি কর্পোরেশন দখল করে বসা ছিল। দেখেন, পদের উপরে ঘা, পদের উপরে ঘা। হ্যাঁ, ও কেন মিনিস্ট্রি রেখে ওখানে দখল করে বসেছিল? অনেকে চাঁদাবাজি করতে সুবিধা হয় নাকি? সিটি কর্পোরেশন এলজিডির অধীনে, বুঝলাম, ওই মিনিস্ট্রির অধীনে, তাই বলে সিটি কর্পোরেশনে গিয়ে এলজিডি মিনিস্টার উপদেষ্টার অফিস করতে হবে নাকি? তিনি তো অনেক অফিস করছে, এখন তো বার করে দিছে, এখন তো যেতে পারে না। তাহলে দেশটাকে অচল অবস্থা করার জন্য দায়ী কে? দায়ী আমার কথা হচ্ছে যে সরকার। প্রায় 200-250 আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সমাধানে সব পোষে, আন্দোলন সব পোষে। একজনের গরম পানি মারে, আরেকজনের ঠান্ডা পানি মারে, এই হলো কাম। হ্যাঁ, কাম তো নাই। আপনি কোনো একটা দেন, প্রশাসন, সেক্রেটারির ভিতরে অচল অবস্থা, তাদের সরকারের কথা কি এখন এই জায়গা থেকে কি সরে আসার কথা আমরা একটা শুনছি? বিএনপির গতকালকে একটি মিটিং ছিল, সেখানে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে ইশরাক হোসেনকে বলা হচ্ছে আন্দোলন থেকে সরে আসার ব্যাপারে। এরকম কোনো কিছু কি আসলে কোনো খবর আছে কি? না, এটা আমার কাছে খবর নাই। এটা ইশরাক হোসেন অত্যন্ত ভদ্র ছেলে, বাইরে লেখাপড়া করছে, তার সাথে আলোচনা করলেই তো সমাধান। তাকে তো বেরোনোর সুযোগ দিতে হবে। সে একটা আন্দোলনে চলে গেছে, আপনি প্রধান উপদেষ্টা বিএনপির নেতা একজনকে নিয়ে বসলে তো, আর সজীব ভুঁইয়াকে নিয়ে বসে সমাধান করেন, নির্বাচন করেন, বা শিডিউল দেন, বা একটা কিছু করেন, সমাধান তো হবে। এটা সমাধানটাকে জিয়ে রাখা হয়েছে, আমি বলবো সমাধানটাকে জিয়া হয়েছে। ইশরাক হোসেনকে এই আন্দোলনে ঠেলে দেওয়া হয়েছে, আমি বলবো ঠেলে দেওয়া হয়েছে। সুতরাং এটা আলাপ আলোচনার মধ্যে সমাধান হওয়া উচিত, আন্দোলনে এটা সমাধান হওয়ার মতো নয়, ইস্যু নয়। শরীফ ভাই, আপনি কিভাবে দেখছেন এই যে নগর ভবনে অচল অবস্থা 1 মাসের উপরে হয়ে গেছে, এইটা থেকে বেরোনোর কি রাস্তা আছে? সিটি কর্পোরেশন আসলে নাগরিকদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার তাদের দায়িত্ব, এবং এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। তো যে ঘটনাগুলো আমরা দেখছি, এই স্থানীয় সরকারের উপরেও কিন্তু একটা সরকার আছে, বাংলাদেশ সরকার, যেটা ডক্টর ইউনূস লিড করেন। আমি আজিজ ভাই যথার্থই বলেছেন, আমিও মনে করি তিনি চাইলে এই সংকট থেকে উত্তরণ ঘটানো সম্ভব ছিল। তিনি এইগুলো জানেন না, এটি আমি বিশ্বাস করি না। তিনি এত কিছু জানেন, গ্রামের একজন দরিদ্র মহিলা ডিম বিক্রি করে কি করবে এটি তিনি বলেন, কিন্তু এই ধরনের যে সংকট তৈরি করছে এই বিষয়গুলো তিনি জানেন না, আমি এটি বিশ্বাস করি না। আমার ধারণা তিনি বিষয়টা কি, কোন দিকে যাচ্ছে, নানা রকমের ইকুয়েশনের সাথে মিলান, এবং এইটার রেসপন্সিবিলিটি আমি সজীব ভুঁইয়াকে যতটুকু দিব তার থেকে বেশি দিব আমাদের প্রধান উপদেষ্টাকে। এই কারণে দিব, সজীব ভুঁইয়া ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি না। আমাদের প্রধান উপদেষ্টা যে টিমটা লিড করছেন, সেই টিমের একজন সদস্য হচ্ছেন সজীব ভুঁইয়া। সজীব ভুঁইয়া তার গায়ের জোরে ইচ্ছা করে কোনো কিছু করতে পারে না। যদি এই টিমটা, এবং এই যে ক্যাবিনেট মিটিংগুলো হয়, অনেক বিষয় নিয়ে তারা কথা বলে। আচ্ছা, সিটি কর্পোরেশন যে অচল হয়ে আছে, এই অচল এখান থেকে বের করে আসার জন্য তারা কি কখনো আলোচনা করেন? আপনি কি শুনেছেন তাদের কোনো এজেন্ডার মধ্যে? কেন করেন না? নিশ্চয়ই তারা এটি গুরুত্ব অনুধাবন করেন না, অথবা তারা চাইছেন এই ধরনের ঘটনা ঘটুক। আমি এই সংকটগুলো মনে করি যে সরকার কিভাবে চলছে সরকারের ভেতরের কেউই জানে না। দুর্নীতির যে কথা উঠেছে, আপনাদের মনে আছে কয়েক মাস আগে সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন কে? শিল্পকলার ডিজি
পদত্যাগ করলেন। এটি নিয়ে কোনো কথা কি আমরা শুনেছি? অথচ হাসিনার শাসন থেকে আমরা বেরিয়ে এসেছিলাম এই যে ব্যক্তির যে দুর্নীতিগুলো, সেখান থেকে আমরা একটা স্বচ্ছ শাসন ব্যবস্থার দিকে যাব। এক একজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, আমলাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। আপনি কি এখন পর্যন্ত তার বিরুদ্ধে সরকারের দৃশ্যমান কোনো অ্যাকশন দেখেছেন? গত কয়েকদিন আগে, ঈদের আগে আলোচনা হলো যে নগদকে কয়েকজন মানুষ নগদ এবং বাকিতে লুটে পুটে খাচ্ছে, এবং একজন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে 1.5 লক্ষ টাকা বেতনে সেখানে ইচ্ছা মতন চাকরি দেওয়া হয়েছে। তারপর জানা গেল, তদন্ত হলো, দুদককে নামানো হলো, তারপরে কি কোনো অগ্রগতি আছে? নগদকে গত 8-10 বছর যারা লুটে পুটে খেয়েছে তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, একজন প্রভাবশালী ব্যক্তির, সরকারের একজন উপদেষ্টার নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, পত্রিকা এসেছে, কোনো তদন্ত হয়েছে? অর্থাৎ আমি এই যে কালচারের জায়গায়, সেই আগের কালচারে দেখছি ছাত্রলীগের নেতাদের কাছ থেকে আমি যে সমস্ত অভিযোগগুলো শুনতাম, ছাত্রলীগের নেত্রীরা যে অভিযোগগুলো করত, আজকে আপনি দেখছেন এটি হচ্ছে নাকি নয়া বন্দোবস্ত। সারোয়ার তুষার, তাকে তো আমি এই টিমটার মধ্যে সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল এবং আমি সবথেকে ব্রিলিয়ান্ট মনে করতাম। তিনি তার নারী সহকর্মীকে যে প্রস্তাবটা দিচ্ছেন এবং তারপরে এসে বলছেন আমাদেরকে ভুল বুঝবেন না, আমি নিজেকে সংশোধন করব, অথচ তার বিরুদ্ধে এর আগেও এই অভিযোগগুলো আছে। তাহলে এটি কি আপনার নয়া বন্দোবস্ত? অর্থ আপনি যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলোকে একেবারে গলা টিপে হত্যা করছেন। রাষ্ট্র কিভাবে চলছে আমরা কেউ জানি না। আপনি দেখছেন ইরানে ইসরায়েল ইস্যুতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোথায়? ইরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা আর্তনাদ করছে আমাদের জীবন রক্ষা করেন। তারা তাদের আবাসস্থল ধ্বংস হয়ে গেছে, গুড়িয়ে দিয়েছে, আপনি তাদেরকে ফেরত আনছেন না। আপনি কি গত 15 দিনে পররাষ্ট্র উপদেষ্টাকে কোথাও দেখেছেন? তিনি কোথায়? আরো একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার ওই একই জায়গায়, তিনি কোথায়? সরকার আমাদের এখানে, আমরা ওয়াইসির সদস্য, তাই তো? ওয়াইসির সদস্য। জি। ইরান এবং ইসরায়েল ইস্যুতে 22টা মুসলিম দেশ তারা তাদের পজিশন জানিয়েছে। তারা বলছে যে ইরানের উপরে যে আক্রমণ, এটা অন্যায়। বাংলাদেশ সেখানে নাম নাই, সেখানে বাংলাদেশের নাম নাই। কেন নাম নাই? আমরা কি ওয়াইসি ত্যাগ করেছি? আমরা এই যে ইউনিটিগুলো আমাদের আছে সেখান থেকে কি আমরা বেরিয়ে এসেছি? তাহলে আমরা কি আমেরিকাকে খুশি করার জন্য এই যে ইরানের উপরে যে অন্যায় যুদ্ধটা, আপনি বলছেন ইরান বানাচ্ছে, পরমাণু অস্ত্র বানাচ্ছে, এই কথা বলে আপনি সাদ্দামের উপরে আক্রমণ করেছিলেন, তাকে ফাঁসি দিয়েছিলেন। আক্রমণ করেছে কিন্তু ইসরায়েল, ইরান না। আমার তো ইরানের পক্ষে দাঁড়ানোর কথা, আমার সরকার কেন দাঁড়াচ্ছে না? সরকার কেন এই জায়গায় ঢাক ঢাক গুড়গুড় করছে? আমাদের প্রধান উপদেষ্টা সারা পৃথিবীর শান্তি নিয়ে কথা বলেন, কিন্তু এই যে ইরানের উপরে এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তিনি কথা বলছেন না কেন? এটা কি শান্তির সঙ্গে যায় না? জি। এটা কি শান্তির ইস্যু না? অর্থাৎ আপনি এখানে সংস্কারের আড়ালে আমেরিকার কতগুলো এজেন্ডা নিয়ে আসছেন, আপনি সংস্কারের আড়ালে নিজের কতগুলো ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসছেন। যেটা ভাই বলেছেন, আমাদের এখানে, আমি শেষ করে দিব এই জায়গাটায়, 90 সালের পরে আমাদের যে সংকটে পড়েছিলাম, রাজনৈতিক সংকট, তারপরে আমাদের একজন মানুষ এগিয়ে এসেছিলেন সংকট উত্তরণের জন্য, বিচারপতি শাহাবুদ্দিন নাম, তাকে পরবর্তীকালে প্রেসিডেন্ট করা হয়েছিল। বঙ্গভবনের টেলিফোন, তখন মোবাইল ছিল না, ল্যান্ড ফোন দিয়ে তিনি তার অস্ট্রেলিয়ায় বাস করা পড়াশোনা করতে যাওয়া ছেলের সাথে টেলিফোনে কথা বলতেন, এবং ওই টেলিফোন বিল তিনি পরিশোধ করতেন এবং বলতেন আমার ছেলের সাথে কথা বলার জন্য এই ফোন দেওয়া হয়নি। আর আজকে 2024 সালে আমরা যাকে সংকট উত্তরণের জন্য ক্যাপ্টেন নির্বাচিত করলাম, বেছে নিয়ে আসলাম অনেক প্রত্যাশা নিয়ে, এমন কোনো সুযোগ সুবিধা নাই, তিনি নিচ্ছেন না। মানুষের সুবিধাগুলো এনশিওর করার আগে আপনি সমস্ত সুযোগ সুবিধা নিজে নিয়ে নিচ্ছেন। এটা কি যায়? মানুষের প্রত্যাশাটা কি এটি ছিল? তাহলে আপনি আমাকে উদাহরণ সৃষ্টি করবেন কিভাবে? উদাহরণ দেওয়ার মতন কিছু কি তিনি রেখে যাচ্ছেন? তারপরেও আমরা মনে করি সরকারের যতটুকু সময় আছে, সরকার ওই যে পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকানোর যে কৌশল, মানুষের সাথে ধোঁকাবাজি করা, আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো। আমি বলি যে সরকার মানুষের সাথে ধোঁকাবাজি করছে। এই যে দুর্নীতির অভিযোগ আসছে,
আপনি দুর্নীতিবাজদেরকে ধরছেন না। আপনার পলিসি হচ্ছে ওই হাসিনার পলিসির মতন, চুজ অ্যান্ড পিক। যাকে আপনার অপছন্দ তার দুর্নীতি আপনি ধরছেন, যাকে আপনার পছন্দ তার দুর্নীতি আপনি ধরছেন না। আমলাদের দুর্নীতির খবর আসছে না, আপনি সংস্কার কমিশন করলেন। হঠাৎ করে আপনার কেন সচিবালয় কর্মচারীরা যাতে উত্তেজিত হয় এই ধরনের একটা সিদ্ধান্ত আপনার নিতে হলো? আবার আপনার উপদেষ্টা গিয়ে বলছে কাজটা ঠিক হয়নি। তার অর্থ হচ্ছে সরকার যে কোন তরিকায় চলছে, কি উদ্দেশ্য নিয়ে চলছে, সরকার নিজেই জানে। জি, আজিজের কাছে আসতে চাই। শরীফ ভাই অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন। আজিজ ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় চ্যালেঞ্জ কি কি দেখেন আসলে? প্রথম হচ্ছে যে আপনার যে জুলাই যে ঘোষণাপত্র তৈরি, জুলাইয়ের মধ্যে হবে সেটা বলা হয়েছে। এখানে একটা সমস্যা বাঁধবে। কারণ বাঁধবে এই কারণে, এটার নাম হচ্ছে জুলাই ঘোষণাপত্র। তাহলে আমার প্রশ্ন, আমি ব্যক্তিগত প্রশ্ন, ৭১ গেল কোথায়, ৯০ গেল কোথায়, ৫২ গেল কোথায়? বাংলাদেশ তো ৭১ বাংলাদেশ তৈরি হয়েছে না? ৫২ ভাষা আন্দোলনের জন্য পৃথিবীতে কোন দেশ ভাষার জন্য জীবন দিছে? আপনার এই জন্য জুলাই না, এমন একটা নামকরণ হওয়া উচিত যাতে কমপ্লিটলি বাংলাদেশের অভ্যুদয় বোঝা যায়। হ্যাঁ, জুলাইতে জীবন দিয়েছে ছাত্ররা, কিন্তু মাঝখানে আপনি খেয়াল করে দেখেন, এটা আমি সমালোচনার জন্য বলছি না, যে এই আন্দোলনে তো ৭১ নিয়েও অনেক বিতর্ক আপনি করতে পারেন, কিন্তু ফাইনালি তো বাংলাদেশটা তৈরি হয়েছে, বাংলাদেশের পতাকা তৈরি হয়েছে, জাতীয় সঙ্গীত তৈরি হয়েছে, এগুলো তো হয়েছে, সংবিধান তৈরি হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে আপনি ওত নিলেন, সমস্যা কতগুলো জায়গায় দেখেন। ওত নিলেন, ওখানে আমি দাওয়াতে ছিলাম, আপনি আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে ওত নিলেন সংবিধান সম্মানিত রাখার জন্য। আপনার সেই সংবিধান সংস্কার করার এখতিয়ার তো আপনার নাই, ম্যান্ডেট তো নাই। আপনার সংবিধান তো সমুন্নত রাখার জন্য ওত নিয়েছেন। এখন সংবিধান সংস্কার করতে যান আর পুনর্লেখন করেন, তাহলে আপনার ওত ভঙ্গ হয়েছে। ওত ভঙ্গ হয়েছে মানে আপনার চাকরি নাই, সহজ কথা। ২ আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ৬ মাসের জেল ছিল এবং ৩টা দুর্নীতির মামলা ছিল। তিনি এটা সহ কিন্তু প্রধান উপদেষ্টা হয়েছেন, পরে এক্সিকিউটিভ অর্ডারে এটা তুলে নিছে। নৈতিকভাবে, আইনগতভাবে তিনি সরকার প্রধান হতে পারেন, হয়েছেন তো হয়েছেন। এটা তো বিপ্লবী না, এটা অভ্যুত্থান। আপনার সংবিধান, এটা সাংবিধানিক সরকার। ১০৬ অনুচ্ছেদ সংবিধানের অনুযায়ী আপনি ম্যান্ডেট দিচ্ছেন যে এই সরকার বৈধ। আমি তো বহুবার টকশোতে বলছি, ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, এই সোনা প্রধান বলেছে। হ্যাঁ, আমি বহুবার বলছি, কেন অন্তর্বর্তীকালীন সরকার জিজ্ঞেস করে না ওই ৬২৬ জন গেল কোথায়? আমি তো ভারতে দেখি, দুবাই দেখি, লন্ডন দেখি, তাহলে এটা গেল কেমনে? ২ জন লোককে হ্যান্ড ওভার করছে। তা আপনি বলেন, এরপরে দেখা গেল তখন লিস্ট দিল আইএসপিআর থেকে, প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশন আরও বিচারপতি, তারাও ওখানে বলল। তাহলে এইটা কে দিল? রাষ্ট্রপতি যে আপনার এই অ্যাপিলেট ডিভিশনের মতামত চাইছে, সেটার ডকুমেন্ট কোথায়? তারপরে কে এই ১০৬ অনুচ্ছেদে বললে এই সরকার ঠিক আছে, এটা কোথায়? আমার কাছে কপি আছে, কোনো বিচারপতির স্বাক্ষর নেই, নাম লেখা আছে, সব নাম লেখা আছে, সব তো ভেঙে গেছে। ওখানে মব জাস্টিস হয়েছে না? বিচারপতিতে পরে যে কয়েকটা ছিল ওগুলো ভাগাই দিছে না? এই হাসনাতদের সাথে লিডিংয়ে সব বাড়ি করে দিচ্ছে না? পরে তো এগুলো যেগুলো হয়েছে এগুলো তো নিয়োগ প্রাপ্ত হয়েছে। তাহলে যদি আপনি এটা যদি ক্লিয়ার না করেন, তাহলে সরকারই তো অবৈধ। কিসের অভ্যুত্থান, কিসের? আপনি যখনই ওত নিছেন, হ্যাঁ, তখনই তো সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, কিন্তু সংবিধানে তো পরতে সমস্যা। তারপরেও আপনি এখন যে দেশের পরিস্থিতি, এই যে বৈঠক করলেন, ওই বললাম না তবে যদি, এই তবে যদি বাদ দেন, সরকার চলছে না, জাতিকে জিম্মি করেন না, দেশকে জিম্মি করেন না, সংস্কারে যতটুকু একমত হয় দিয়ে নির্বাচন দেন, নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, রাজনৈতিক দল, রাজনীতিবিদরা দেশ চালাবে, রাজনীতিবিদ যারা আসবে তারা বুঝবে আপনি পারছেন না, কোনো কিছুই ঠিক করতে পারছেন না। দেশের অর্থনীতি বলেন, প্রশাসন বলেন, সংস্কার বলেন, বিচার, একটা মাত্র মামলায় চার্জশিট হয়েছে ট্রাইব্যুনালে, জি, আপনার ১৫০-র উপরে আছে, তো ৫০ বছর লাগবে, তো ৫০ বছর নির্বাচন। উনি বলছেন না যে প্রত্যাশা অনুযায়ী
বিচার হইতে হবে এবং সংস্কার হইতে হবে। তো প্রত্যাশা কি একটা বিচার করলে প্রত্যাশা ওনার পূরণ হতে পারে, আমার যদি পূরণ না হয়। ওনার প্রত্যাশাটা কি এটা খুলেও তো বলে নাই যে এইটুকু হলে প্রত্যাশা, তাও তো নাই। তো বিচারও তো করতে পারতেছে না। রাজনৈতিক দল সবাই বলছে যে আপনি বিচার করেন, রাজনৈতিক দল যারা দুর্নীতি করছে, যারা লুট করছে, খুন করছে, গুম করছে, বিচার করেন। বিচার তো করতে পারতেছে না, কিছুই তো পারছে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে জায়গায় আসছে আপনার যে এই যে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত বলছে মোটামুটি ওই তাপদাহর পরে বৃষ্টি পড়ে শান্ত পাইছে রাজনৈতিক। আমার মনে হয় এই নির্বাচনটা দেখ, এখন শিডিউলটা দিয়ে নির্বাচন নির্বাচনটা নিরপেক্ষ করার চেষ্টা করুক, তা দিয়ে ওনারা বিদায় নেওয়া ভালো। ওনারা এনজয় করবি, এই দেশ চালাতে পারতেছে না। জি, আজকে শেষ করতে হচ্ছে আমাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।